আজ থেকে অনেক বছর আগে, ধরুন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে সারা বিশ্ব মিলে একটা বিশাল অর্থনৈতিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছিল। উদ্দেশ্যটা ছিল খুব সহজ, কিন্তু বিশাল। কিভাবে সব দেশের টাকাকে একটাই ভরসামন্দ স্ট্যান্ডার্ড বা মানদণ্ডের নিচে আনা যায়। আর সেই মানদণ্ডটা কী ছিল জানেন? সোনা। হ্যাঁ, সোনা। আর এই পুরো সিস্টেমটাই পরিচিতি পেল গোল্ড স্ট্যান্ডার্ড নামে। একবার ভেবে দেখুন তো, এই যে কাগজের টাকা, এর তো আসলে নিজের কোনো দাম নেই, তাই না? তাহলে একটা দেশ আরেকটা দেশের কাগজের নোটের উপর ভরসা করবেটা কেন? এই যে বিশ্বাসের সংকট, গোল্ড স্ট্যান্ডার্ড ছিল ঠিক এই সমস্যারই একটা সমাধান। একটা সিস্টেম যা কাগজের টাকাকে দিয়েছিল সত্যিকারের ভরসা, একটা বাস্তব ভিত্তি। তো চলুন এই পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। আমরা প্রথমে জানব এর পেছনের মূল প্রতিশ্রুতিটা কী ছিল, তারপর দেখব কিভাবে এটা বিশ্ব বাণিজ্যে একটা স্বর্ণযুগ এনেছিল। এরপর আলোচনা করব এর সমস্যাগুলো নিয়ে, মানে কেন এই স্থিতিশীল ব্যবস্থাটা একসময় অনমনীয় হয়ে পড়ল। আর সবশেষে এর পতন আর আজকের দিনে এর প্রভাব নিয়েও কথা বলবো। গোল্ড স্ট্যান্ডার্ডের একদম গোড়ার কথায় যদি আসি, তাহলে বলতে হয় এর জন্ম হয়েছিল বিশ্বাসের প্রয়োজন থেকে। প্রত্যেকটা দেশের সরকার তখন তাদের নিজেদের মানুষ এবং পুরো বিশ্বকে একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী একটা প্রতিশ্রুতি দিয়েছিল। এই সিস্টেমের মূল ভিত্তি ছিল একটাই শব্দ, কনভার্টিবিলিটি বা রূপান্তরযোগ্যতা। এর মানে হলো আপনার পকেটে যে ব্যাংক নোটটা আছে ওটা শুধু একটা কাগজ না, ওটা হলো সোনার ওপর আপনার একটা আইনি দাবি। আর এই দাবির গ্যারান্টি কে দিচ্ছে? স্বয়ং সরকার। সত্যি বলতে আইডিয়াটা ছিল খুবই সাধারণ, কিন্তু অসম্ভব শক্তিশালী। কাগজের টাকা তখন আর শুধু ভরসায় চলছে না, এর পেছনে আছে আসল নক্কর সোনা। এই একটা প্রতিশ্রুতিই কিন্তু কাগজের মুদ্রার ওপর সবার বিশ্বাস তৈরি করে দিয়েছিল। আর পুরো প্রক্রিয়াটাও ছিল একেবারে সোজা সাপটা। যে কেউ তার হাতে থাকা কাগজের টাকা নিয়ে সোজা ব্যাংকে চলে যেতে পারত, আর একটা ফিক্সড রেটে তার বদলে আসল সোনা হাতে পেত। এই ব্যবস্থার কারণে সরকারগুলো চাইলেই যখন তখন টাকা ছাপাতে পারত না, কারণ ছাপানো প্রত্যেকটা নোটের জন্য ভল্টে সোনা মজুদ রাখতে হতো। আর এই গোল্ড স্ট্যান্ডার্ডের হাত ধরেই বিশ্ব প্রথমবারের মতো সত্যিকারের গ্লোবালাইজেশনের স্বাদ পেয়েছিল। এটা আন্তর্জাতিক বাণিজ্য আর বিনিয়োগের জন্য এমন এক সুযোগ তৈরি করে দিয়েছিল যা আগে কেউ ভাবতেও পারেনি। যেহেতু প্রায় সব বড় বড় দেশ তাদের কারেন্সি বা মুদ্রাকে সোনার সাথে বেঁধে ফেলেছিল, তাই আন্তর্জাতিক এক্সচেঞ্জ রেটগুলো হয়ে গিয়েছিল দারুণ স্থিতিশীল। মানে লন্ডনের একজন ব্যবসায়ী টোকিওর কারো সাথে ব্যবসা করতে পারতেন, আর তার কোনো ভয়ই ছিল না যে হঠাৎ করে মুদ্রার দাম পড়ে যাবে। এই স্থিতিশীলতার কারণেই কিন্তু আন্তর্জাতিক পুঁজির প্রবাহ অনেক সহজ হয়ে যায়। বিনিয়োগকারীরাও এক দেশ থেকে আরেক দেশে টাকা ধার দিতে ভয় পেত না, কারণ তারা জানত তাদের টাকা একটা স্থিতিশীল সোনা সমর্থিত মুদ্রাতেই ফেরত আসবে। আর এর ফলেই তো তখন আন্তঃমহাদেশীয় রেলপথ বা সমুদ্রের নিচে টেলিগ্রাফ কেবলের মতো বিশাল বিশাল প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব হয়েছিল। কিন্তু ভাববেন না, সবই ভালো ছিল। গোল্ড স্ট্যান্ডার্ডের এই স্থিতিশীলতার একটা বড় দামও চোকাতে হয়েছিল। মানে এই ব্যবস্থাটা একই সাথে ছিল আশীর্বাদ আবার অভিশাপও। চলুন এর দুটো দিকই একটু দেখি। আচ্ছা, এই সিস্টেমটাকে আমরা দুটো প্রতীকের মাধ্যমে বুঝতে পারি। একদিকে এটা ছিল একটা সোনালি নোঙরের মতো, যা মুদ্রাস্ফীতিকে একদম নিয়ন্ত্রণে রাখত আর সরকারকে ইচ্ছে মতো টাকা ছাপানো থেকে আটকাত। আবার অন্যদিকে এটাই ছিল একটা সোনালি শিকলের মতো, যা অর্থনীতির স্বাভাবিক বৃদ্ধিকে বাধা দিত, আর কোনো সংকট আসলে সরকারের হাত পা প্রায় বেঁধেই ফেলত। এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা কী ছিল জানেন? টাকার যোগানটা নির্ভর করত সোনার মতো একটা সীমিত জিনিসের ওপর। মানে খনি থেকে যতটা সোনা তোলা যাবে, টাকার যোগানও ঠিক ততটাই বাড়বে। এখন অর্থনীতি হয়তো দ্রুত বড় হচ্ছে, কিন্তু টাকার যোগান তো আর সেই গতিতে বাড়ানো যাচ্ছে না। ফলে কোনো সংকট দেখা দিলে সরকার অর্থনীতিতে টাকা ঢালতে পারত না, যা প্রায়ই ভয়াবহ মন্দা বা ব্যাংক রানের মতো পরিস্থিতি তৈরি করত। আর এই যে অনমনীয় বা ইনফ্লেক্সিবল ব্যাপারটা, এটাই শেষ পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ডের পতনের কারণ হয়ে দাঁড়ালো। ইতিহাসের কিছু বড় ঘটনা এই সিস্টেমের ওপর চূড়ান্ত আঘাত এনেছিল। দেখুন, এই সিস্টেমটা টিকে ছিল পুরোপুরি বিশ্বাসের উপর, আর প্রথম বিশ্বযুদ্ধের সময় সেই বিশ্বাসটাই ভেঙে চুরমার হয়ে গেল।
যুদ্ধের বিপুল খরচ মেটাতে গিয়ে দেশগুলো তাদের সোনার মজুতের চেয়ে অনেক অনেক বেশি কাগজের টাকা ছাপাতে বাধ্য হলো। ফলে সোনার বিনিময়ে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিটা আর রাখা সম্ভব হলো না। এরপর আসলো ১৯৩০-এর দশকের মহামন্দা। তখন এটা পুরোপুরি প্রমাণ হয়ে গেল যে এই অনমনীয় ব্যবস্থাটা আধুনিক অর্থনীতির ধাক্কা সামলানোর জন্য একেবারেই উপযুক্ত না। গোল্ড স্ট্যান্ডার্ডের পতনের ফলে কিন্তু এক নতুন ধরনের অর্থ ব্যবস্থার জন্ম হল, যাকে আমরা আজকে ফিয়াট সিস্টেম বলি। এই সিস্টেমে টাকার মূল্য কোনো সোনা বা অন্য কোনো জিনিসের উপর নির্ভর করে না। এর মূল্য নির্ভর করে শুধুমাত্র সরকারের ক্ষমতার উপর। আজকে দুনিয়ার প্রায় সব দেশই কিন্তু এই ফিয়াট সিস্টেমই ব্যবহার করে। তাহলে কি গোল্ড স্ট্যান্ডার্ড একটা পুরোপুরি ব্যর্থ পরীক্ষা ছিল? না, ঠিক তা বলা যাবে না। যদিও সোনার সাথে টাকার সেই ভৌত সম্পর্কটা ভেঙে গেছে, কিন্তু এই সিস্টেমটা যে নীতিগুলো প্রতিষ্ঠা করেছিল, যেমন একটা স্থিতিশীল আর বিশ্বজুড়ে স্বীকৃত মূল্যের পরিমাপ, সেই লক্ষ্যগুলো কিন্তু আজও প্রত্যেকটা আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার মূল উদ্দেশ্য। এই পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার: টাকার শক্তি আসলে শুধু সোনা বা কোনো ধাতুতে থাকে না, থাকে প্রাতিষ্ঠানিক বিশ্বাস আর স্থিতিশীলতার ওপর। কিন্তু সোনার সেই নোঙরটা তো এখন আর নেই। তাহলে একটা প্রশ্ন এসেই যায়, আজকের দিনে আমাদের টাকার মূল্যকে কি ধরে রেখেছে? এটা কি শুধুই বিশ্বাস, নাকি এর পেছনে আরও কিছু আছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।